ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। থাম্বনেলে ঠিকই দেখতেছেন, দ্য ডেঞ্জার ইন বাংলাদেশ, অল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, যে রিসেন্টলি যেভাবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, মনে হচ্ছে যে সকল প্রকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে কিছু বছরের মধ্যে। আমরা যদি দ্য বাংলাদেশের একটা মেইন মিডিয়া, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা প্রতিবেদন লক্ষ্য করে তারা বলতেছে, antibiotic resistance in Bangladesh raise 11% in 5 years IEDCR, মানে প্রত্যেক 5 বছরে 11% হারে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিষয়টা কিন্তু একটা মারাত্মক পর্যায়ে। এখন আমাদের প্রথমে জানতে হবে যে আসলে অ্যান্টিবায়োটিকটা কি। আমরা যদি লক্ষ্য করি যে অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, এবং অ্যান্টিবায়োটিক ওষুধগুলি এই ধরনের সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানে ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক যখন কি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে, সেটা হয়ে গেছে অ্যান্টিবায়োটিক। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে অ্যান্টিবায়োটিকের লাভ বা ক্ষতিটা কি। অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অ্যান্টিভাইরাস, ভাইরাসকে ধ্বংস করে। অ্যান্টিফাঙ্গাস, মানে ফাঙ্গাসের বিরুদ্ধে এর কার্যকরতা হয়েছে। এবং এটা বেশি প্রয়োগের ফলে অ্যান্টিবায়োটিক কী হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়, যেটা একটা মানে উদ্বেগের বিষয়। গবাদি পশু এবং পোলট্রিতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কী হয়েছে, খামারগুলোতে অ্যান্টিবায়োটিক সহজে পাওয়া যায়। অনেক সময় ভেটেরিনারি ডাক্তার চিকিৎসার প্রেসক্রিপশন ছাড়াই কী করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, গ্রোথ প্রমোটার হিসেবে ভুলভাবে ব্যবহার করে। সরকারি দুর্বলতার নজরদারির কারণে অ্যান্টিবায়োটিক আমরা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহার করতেছি, ফলে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু কমে যাচ্ছে, সেটা মানুষের শরীরে চলে আসতেছে। ঠিক আছে, এর প্রভাব বাংলাদেশে কি পড়বে, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটাকে বলা হচ্ছে AMR বাড়ছে সবচেয়ে, এটা বড় হুমকি। এটার একমাত্র এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এর সচেতনতা বৃদ্ধি করা। এই যে আমরা অ্যান্টিবায়োটিক কি, অ্যান্টিব্যাকটেরিয়ালের লাভ ক্ষতি, বাংলাদেশের এর প্রভাব, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিপলি আলোচনা করব। ঠিক আছে, তাহলে সাথে থাকেন। প্রথমে আমাদের জানতে হবে যে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কারটা হলো কিভাবে, এর আবিষ্কারক কে। আমরা যদি লক্ষ্য করি যে বিজ্ঞান চিন্তার একটা প্রতিবেদন, তারা বলতেছে যে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিকের মহানায়ক। 28শে সেপ্টেম্বর বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর প্রথম পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কার বদলে দিয়েছিল গোটা পৃথিবীকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লোকটাকে, আলেকজান্ডার ফ্লেমিং, ইনি হচ্ছে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। এখন বিষয়টা হলো তিনি কিভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেন। তার জীবনে যদি আমি যে পড়ি তাহলে কিন্তু বিষয়টা ভালোই বুঝতে পারবো। 1927 সালে ফ্লেমিং স্টেফাইলোকাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ শুরু করেছিলেন। ইতিমধ্যে লাইসোজাইম আবিষ্কারের জন্য তিনি পরিচিত পেয়েছিলেন। 1928 সাল আগস্ট মাসে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে কাজ করতেছিলেন। হঠাৎ মনে হলো যে ছুটি নিয়ে বাইরে ঘুরে আসা দরকার। যাওয়ার আগে একটি ভুল করে কিন্তু তিনি গিয়েছিলেন। তার সেই ভুলেই বিশ্বকে বদলে দিয়েছিলেন। ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে রেখে গিয়েছিলেন স্টেফাইলোকাস ব্যাকটেরিয়ার প্লেট, কিন্তু কিন্তু ল্যাবরেটরির জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। 2 সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরে আসেন গবেষণাগারে। ল্যাবরেটরিতে ঢুকেই অবাক হয়ে গেছিলেন কে, ফ্লেমিং। ঝোড়ো বাতাসে ল্যাবরেটরির ভিতরটা এলোমেলো হয়ে গেছে। বাইরে দমকা বাতাস উড়িয়ে এনেছে ঘাস, লতাপাতা ইত্যাদি। কিছু ঘাস এসে পড়েছে ভিক্টোরিয়ার প্লেটেও। ফ্লেমিং লক্ষ্য করেন যে ঘাস ভর্তি একটি প্লেট বেশ বড়সড় পরিবর্তন।
কাশির প্রভাবে মারা গেছে সব ব্যাকটেরিয়া। কিন্তু প্রশ্ন হলো এখন কীভাবে মেরে গেছে? ওই যে ঘাসের মধ্যে কি এক ধরনের ছত্রাক ছিল, সেই ছত্রাকগুলাকেই ব্যাকটেরিয়া মেরে ফেলেছে। এভাবেই তিনি কিন্তু কি করছিলেন, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন তার অজান্তেই। ঠিক আছে, এখন আমরা যদি লক্ষ্য করি যে অ্যান্টিবায়োটিকের যে আবিষ্কার করলেন, এর বেনিফিটসটা কি হতে পারে, যে ব্যাকটেরিয়াল যে সংক্রমণ রয়েছে মানুষের, সেটা কি করে সংক্রমণটা দূর করে এটা খাইলে। 2 নম্বর, যে জটিলতা ও মৃত্যু ঝুঁকি কমায়। সংক্রমণ যে ছড়ানো, অ্যান্টিবায়োটিক আমরা যদি গ্রহণ করি সেক্ষেত্রে সংক্রমণ ছড়ানোটা কমিয়ে দেয়। অনেক সময় সার্জারির পর দেখা যায় যে বিভিন্ন ভাইরাস বা ছত্রাক সেখানে আঘাত করে, তো আমরা যদি এই অ্যান্টিবায়োটিকটা খাই তাহলে সেই সংক্রমণ রোধ থেকে আমাদের সুস্থ করে তোলে। অ্যান্টিবায়োটিকের যে বেনিফিট আছে তা না, এর কিছু কি হয়েছে, রিস্ক হয়েছে বা সাইড ইফেক্ট রয়েছে, যেমন মুখে বা প্রাইভেট অংশে ফাঙ্গাস সংক্রমণ, এটা কি করে সংক্রমণ করে থাকে। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা সব থেকে ভয়াবহ ক্ষতি। আমরা যে অপ্রয়োজনে বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক নেই, ঠিক আছে, তার ক্ষেত্রে যে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো থেকে যায়, সেগুলো কিন্তু কি হয়ে যায়, আরও বেশি শক্তিশালী হয়ে যায়। ফলে পরবর্তীতে ওষুধ আর কাজ করে না। এই কারণে কিন্তু অ্যান্টিবায়োটিকটা একটা কি হয়েছে, ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমরা গবাদি যে পশু বা পোলট্রি রয়েছে, সেগুলোতে অনিয়মিত অ্যান্টিবায়োটিকের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে আছে। অতিরিক্ত বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পশু যেমন ক্ষতি সাধন হয়, সেই পশুটাকে আমরা তো খাই, তার সেই দুধ বা মাংস আমাদের শরীরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের শরীরেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। ঠিক আছে, 4 নম্বর অপশন হচ্ছে দুধ, মাংস, ডিমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানুষের শরীরে প্রবেশ করে মানুষের শরীরেও কি করে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে দিচ্ছে। এই হচ্ছে এর কাহিনী। এখন আমরা যদি লক্ষ্য করি যে সরাসরি যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিভাবে কমাচ্ছে। আমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে এখানে সুন্দর করে দেখা যাচ্ছে যে যারা 60 বছরের উপরে, ঠিক আছে, তাদের, এখানে আমরা লক্ষ্য করি 20 বছর থেকে, যে যারা 20 বছরের নিচে, তাদের কিন্তু বাংলাদেশে গড়ে এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে 29.2%। যাদের বয়স 20 থেকে 40%, মানে 40 বছরের মধ্যে, তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে 28.4%। এবং যাদের বয়স 40 থেকে 60 বছরের মধ্যে, তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে 24.5। এবং যাদের বয়স 16-এর উপরে, তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে 19.9। তার মানে এখানে একটা লক্ষ্য রাখার বিষয়, সব থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে কি 29.2% কাদের, যারা 20 বছরের মধ্যে বা 20 বছরের নিচে। তাহলে এখানে বুঝতে পারতেছি যে বাংলাদেশে কিন্তু অ্যান্টিবায়োটিকের আমরা যে অনিয়মিত ব্যবহার করতেছি, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করতেছি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরে যে খারাপ ছত্রাক সেগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে, ফলে আর সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করতেছে না। তো এক সময় দেখা যাবে যে বিগত 20-25 বছর পর আর এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না, তখন সহজেই মানুষ কী হয়ে যাবে, মারা যাবে। ফলে আমরা যদি সচেতনতা না হই, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশ তথা গোটা বিশ্বের জন্য এটা একটা হুমকি। তো এ থেকে বাঁচার একমাত্র উপায় হলো যে আমরা যদি এই কাজগুলো করি। এখন কী কী কাজ হতে পারে, যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করা। 2 নম্বর হচ্ছে সঠিক ডোজ ও পুরো কোর্স সম্পূর্ণ করতে হবে আমাদের। 4 নম্বর হচ্ছে, 3 নম্বর অপশন কীভাবে হতে পারে, যে উইথড্রয়াল পিরিয়ড মানা, মানে অ্যান্টিবায়োটিকের যে একটা পিরিয়ড আছে, যে এই পিরিয়ডের মধ্যে এটার কার্যকারিতা থাকবে, সেটাকে মানতে হবে। একই অ্যান্টিবায়োটিক বারবার কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। প্রতিরোধকমূলক ব্যবস্থা শক্ত করা। চিকিৎসকের 6 নম্বর অপশনটা তো আরও বেশি কঠোর করতে হবে, যে চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধ ব্যবহার করা যাবে না। মানে যত প্রকার ফার্মেসি রয়েছে, তারা চিকিৎসকের যে রেজিস্ট্যান্স আছে, তাদের জন্য কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো ওষুধ ব্যবহার না করে, সেটা সরকারকে খুব ভালোভাবে
নির্দেশ দিতে হবে। 4 নাম্বার হচ্ছে খামারে প্রতিটি চিকিৎসার যে করতেছে, খামারে তো বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। সেই খামারে আবার পশু খাদ্য আমরা গ্রহণ করি, সেই পশু থেকে আমাদের শরীরে কী করে অ্যান্টিবায়োটিকটা ঢুকে যায়, সেখানে খামারের মধ্যে কী কী চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা রেকর্ড করা দরকার। আর 8 নাম্বার হচ্ছে আমরা এটাকে কীভাবে কী করতে পারি, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে সবার মধ্যে, যে কোনো সামান্য কিছু হইলে অ্যান্টিবায়োটিক খাবো এমনটা কিন্তু করা যাবে না। এবং স্কুল কলেজ তথা প্রত্যেক সেমিনার করতে হবে, যে অ্যান্টিবায়োটিক সম্বন্ধে প্রত্যেকটি মানুষকে জানাতে হবে, তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা থেকে বাঁচতে পারবো। তো আজকের মধ্যে এইটুকুই। আমার এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।